বুক খোল বা যে কোনো জায়গাতে সবাই একটা জিনিসই শেয়ার করছে যে নিপা ভাইরাস অ্যাফেক্টেড হয়েছে বারাসাতের দুজন নার্স, এবং নিপা ভাইরাসটা বেসিক্যালি খুবই ডেডলি ভাইরাস। এবং এখান থেকে কি হয়, প্রথমে জ্বর দিয়ে শুরু হয়, পরবর্তীকালে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে, এনকেফালাইটিস করতে পারে, এবং সেখান থেকে পেশেন্টের ডেথ হয়ে যায়। এইটুকুন জিনিস আমরা সবাই জানি, কিন্তু আমাদের যেটা মেন জানতে হবে অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল, নিপা ভাইরাসটা কি, সেটা কিভাবে ট্রান্সফার হয়, সেটার কি কি ডিজিজ করতে পারে, বা একটা সাধারণ মানুষ কি করে বুঝবে যে তার এই ভাইরাসের এফেক্টেড সে হয়েছে কিনা। আর 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, সে কিভাবে সেটাকে ডিটেক্ট করবে, বা কোন কোন টেস্টের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি সেই পার্টিকুলার ডিজিজটাকে। এবং 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রিভেনশন কি করে করবে। আমরা একটা খুব কমন টার্ম ইউজ করি, সেটা হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। ঠিক আছে, আমরা কোনো জিনিসকে যদি সেই জিনিসটা হবার আগে প্রিভেন্ট করে নিতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুবই লাভজনক বিষয়, যে আমরা আমাদের অ্যাফেক্টেড হবার আগেই নিজেরা সাবধান হয়ে সেই জিনিসটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছি। সেই জন্য নিপা ভাইরাস আজকের ডেটে আমরা সমস্ত জায়গাতে কিন্তু গভর্নমেন্ট থেকে একটা অ্যালার্ট জারি করে দিয়েছে, এবং এই সম্বন্ধে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল না হলেও অ্যাজ এ সাধারণ মানুষ আমাদের সবার কয়েকটা পয়েন্ট নিপা ভাইরাস সম্বন্ধে জানা দরকার, যাতে আমরা কি করতে পারি, নিজেরা সাবধান থাকতে পারি, আমাদের সারাউন্ডিং যারা আছে তাদেরকে সাবধানে রাখতে পারি, এবং এই ডিজিজটা থেকে যাতে আমরা প্রিভেন্ট করতে পারি। প্রথমত হচ্ছে নিপা ভাইরাস, এটা বেসিক্যালি একটা আরএনএ ভাইরাস, যেটা কিন্তু অলরেডি এক্সিস্ট করে, এই নয় যে নতুন হঠাৎ করে হচ্ছে। সেকেন্ড যেটা হচ্ছে, এই নিপা ভাইরাসটা অনেকভাবে ছড়াতে পারে, বাট এখন যেটা মেন কজ সেটা হচ্ছে যে যেহেতু শীতকাল, আমরা বাঙালিরা ধর খেজুরের রস খেতে পছন্দ করি, সকালবেলায় একদম 1 গ্লাস খেজুরের রস টাটকা খেয়ে নিলি, তো সেখান থেকে মেনলি এখন এই নিপা ভাইরাসটা ট্রান্সমিশন হচ্ছে। তার মানে শুধু এই নয় যে শুধুমাত্র খেজুরের রস খেলেই হচ্ছে, তার মানে এই নয় যে শীতকাল চলে গেলে আর নিপা ভাইরাস আক্রান্ত হবে না, এটা কিন্তু না। নিপা ভাইরাসকে আমরা বুঝি সাধারণত জুনোটিক। জুনোটিক মানে হচ্ছে কিছু কিছু আমাদের ইনফেক্টিভ বা ইনফেকশন হয়, সেই পার্টিকুলার ইনফেকশনটা অ্যাকচুয়ালি আমাদের না, সেগুলো কোনো না কোনো অ্যানিম্যালের, এবং সেখান থেকে তারা মানুষে ট্রান্সফার হয় বা হিউম্যানকে অ্যাফেক্ট করে, যেটাকে আমরা একটা সফিস্টিকেটেড টার্ম ইউজ করি, যেটাকে বলা হচ্ছে জুনোসিস। জুনোসিস মানে হচ্ছে যখন কোনো অ্যানিম্যাল ডিজিজ কনভার্ট হবে বা অ্যানিম্যাল ডিজিজটা ট্রান্সমিট হবে আমাদের হিউম্যানের মধ্যে। ওকে, তো এই জুনোটিক ডিজিজগুলো বেসিক্যালি ডেডলি হয়। যেমন কমন জুনোটিক ডিজিজ তোরা সবাই জানি, সেটা হচ্ছে রেবিস, যেটা হচ্ছে আমাদের কুকুরে কামড়ালে হয়। এবং সব কুকুরে কামড়ালে হবে না, যদি সেই কুকুরটা রেবিসে আক্রান্ত হয় তবে সেই কুকুরটা কামড়ালে সেই কোনো একটা পার্সনের রেবিস হতে পারে। সেরকম নিপা ভাইরাস বলছে শুধুমাত্র ওই যে খেজুরের রস থেকে হবে, বাদুড়ে মুখ দিলে, সেটা ব্যাপার না কিন্তু। এখন হচ্ছে কারণ এখন আমরা সবাই, বাঙালিদের একটা হুজুগ আছে, হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য 1 গ্লাস খেজুরের রস কাঁচা খেয়ে নিল, বয়েল করা ছাড়া। এখন সেই জন্য হচ্ছে, কিন্তু এই নিপা ভাইরাসটা বেসিক্যালি কি হয়, বিভিন্নভাবে ছড়াতে পারে। যেমন তার কমন একটা হচ্ছে ফল থেকে। ফল, আমরা কোনো জিনিস ফেলে দিতে মানে কষ্ট লাগে আমাদের। একটা ফলকে ধর একটু বাদুড়ে কামড়েছে, তুই বুঝতে পারবি ফলটা পারলে, গাছে ধর পেয়ারা হয়েছে, সেটাকে পারলি, দেখলি একটা জায়গায় বাদুড়ে খেয়েছে, আমরা সেটাকে ফেলি না, কি করি বলতো, ওটাকে কেটে বাদ দিয়ে খেয়ে নিই। এই ভুলটা করা যাবে না বেসিক্যালি, কারণ নিপা ভাইরাস যেটা আছে সেটা কিন্তু আমাদের বেসিক্যালি ব্যাট বা বাদুড় থেকে ছড়ায়। এবং সেটা কিভাবে ছড়ায়, সেটা কয়েকটা কারণে ছড়ায়। কিভাবে ছড়ায় দেখ, যে বাদুড় যেগুলো আছে আমরা সেটাকে বলছি ফ্রুট ব্যাট, যেগুলো ধর ফল খায়, যে বাদুড়গুলো বেসিক্যালি ভ্যাম্পায়ার না কিন্তু, হ্যাঁ ভ্যাম্পায়ারও থাকে না, আমরা মুভিতে দেখেছি যে ব্লাড শাকিং ব্যাট, সেটা না। ফ্রুট ব্যাট যেগুলো আছে সেগুলো কি করে, যে তাদের ইউরিনের সঙ্গে, স্যালাইভার সঙ্গে, ফিসেসের সঙ্গে ওই নিপা ভাইরাসটা আমাদের বিভিন্ন খাবারে বা ফলের মধ্যে চলে আসে। তাহলে খেজুরের রসের কি সম্পর্ক? যদি কেউ দেখে থাকিস যে খেজুরের রস বেসিক্যালি আমরা কি করি, যে খেজুর গাছের উপরটা একটু চেঁচে দিই, দিয়ে নিচে একটা মাটির ভাঁড় লাগিয়ে দিই, যার ফলে ওখান থেকে আস্তে আস্তে ড্রপ বাই ড্রপ রসগুলো পড়ে। এবং এই বাদুড়গুলো কি করে, রাত্রিবেলায় যখনই ওরা এসে ওখানে রসে মুখ দিতে পারে, পটি করতে পারে, তো সেখান থেকে ভাইরাসটা ওই রসের সঙ্গে মিশে যায়। এবং সকালবেলায় তুই বললি যে একদম 1 গ্লাস টাটকা রস খেয়ে নিলি, বললি রিফ্রেশ হয়ে গেলি, কিন্তু ওখান থেকেই ভাইরাসটা তোর বডিতে ঢুকে গেল। এটা হচ্ছে এখন বেশি বেশি হচ্ছে, সেই জন্য এখন বলছে যে খেজুরের রস, এখনও শীতকাল বাকি আছে আমাদের, যে এখন একদমই না, বয়েল করে খাও, অবশ্যই বয়েল করে খাও, বা দরকারই নেই, অ্যাভয়েড করো। ঠিক আছে, তবে এটা ছাড়াও কিন্তু আরও অনেকভাবে ছড়াতে পারে। এটা হচ্ছে বেসিক
যে নিপা ভাইরাসটা কিভাবে ছড়ায়। এবার বলছে তাহলে আমরা সাধারণত কি করি, যে কিভাবে আমরা কোনো জিনিসকে দেখব। অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল আমাদেরকে কিন্তু এর বাইরে গিয়ে চিন্তা ভাবনা করতে হবে, প্রথমত আমাদের সেই জিনিসের সম্বন্ধে জানতে হবে। তো নিপা ভাইরাস হচ্ছে বেসিক্যালি একটা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস, এবং আমরা জানি যে আরএনএ ভাইরাস বেসিক্যালি ডেডলি বেশি হয় কম্পেয়ার টু দ্য ডিএনএ ভাইরাস, এবং এর কিন্তু এনভেলপ থাকে। আমাদের নিপা ভাইরাসের এনভেলপটা আছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস। এবং এখানে কয়েকটা জিনিস আছে যেটা আমাদেরকে সব থেকে বেশি ভয়ের কারণ, কারণ এর ক্ষেত্রে না আছে কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট, না আছে কোনো ভ্যাকসিন। যেহেতু এটা রেয়ার ফর্মে হয় এবং সব জায়গাতে হয়ও না, সেই জন্য এটা নিয়ে কিন্তু কোনো আপাতত এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট কী হবে? সিমটোম্যাটিক ট্রিটমেন্ট হবে, ঠিক আছে। এবং কোনো এর ক্ষেত্রে ভ্যাকসিনও এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নেই। এবং এটাকে WHO কিন্তু প্রায়োরিটি ডিজিজের লিস্টে রেখেছে, কারণ এই ডিজিজটা নিয়ে চর্চা হচ্ছে এখন আজকের ডেটে। এবং সব থেকে আরেকটা বড় জিনিস যেটা দেখ, সেটা হচ্ছে এটার ফ্যাটালিটি রেট বা মর্টালিটি রেট আমরা বলতে পারি যে মোটামুটি 40 to 75% যদি ঠিকঠাক টাইমে এটাকে ডিটেক্ট না করা যায় বা ডিজিজ অ্যাপিয়ার্স করার পরে যদি ট্রিটমেন্ট না হয়, তাহলে কিন্তু পেশেন্টের ফ্যাটালিটি রেট 40 to 75%। এটা হচ্ছে সব থেকে একটা ভয়ঙ্কর ব্যাপার, যে আমাদের সামান্য একটু ভুলের জন্য আমরা কিন্তু আমাদের লাইফের উপর একটা থ্রেট নিয়ে আসতে পারি। সিম্পলি সেই জন্য আমাদেরকে এই জিনিসগুলো সম্বন্ধে সবাইকে জানাতে হবে, যে নিপা ভাইরাস বেসিক্যালি আমাদের ফ্রুট যেগুলো অলরেডি বাদুড়ে খেয়েছে সেই ফ্রুটগুলোকে অ্যাভয়েড করতে হবে খাওয়া। আমাদের কোনো কিছু ওপেন এয়ারে যদি থাকে, সেখান থেকে যদি কোনো খাবার সংগ্রহ করি, সেইগুলোকে অবশ্যই বয়েল করে খেতে হবে। একটা সার্টেন টেম্পারেচারের পর কোনো মাইক্রোবসই আর বাঁচবে না বেসিক্যালি, সেই জন্য বয়েল করে খেলে কিন্তু আমাদের অনেকটা চান্স অফ ট্রান্সমিশনটা কমে যাবে। সেকেন্ড দেখ, যে এদের ক্ষেত্রে ফার্স্ট অফ অল এই নিপা নামটা কেন বললাম, আমরা তো অনেক কিছু নাম বলতে পারতাম। বেসিক্যালি এটা মালয়েশিয়ায় নিপা ভিলেজ থেকে ফার্স্ট এই ভাইরাসটাকে ডিটেক্ট করা হয়েছিল 1998 বা 1999 প্রথম, ঠিক আছে। সেখান থেকে নামটা এসে গেছে নিপা ভাইরাস। এবং এটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে ইন্ডিয়া, বাংলাদেশ আর মালয়েশিয়া এই তিনটে জায়গায় নিপা ভাইরাস সব থেকে বেশি আমরা বলতে পারি যে ট্রান্সমিশন হয় বা সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়। এবং সব থেকে বড় কথা যেটা, এটা বেসিক্যালি ফ্রুট সেশনে হয়, যখন বেশি বেশি ফল হয়। যেমন ধর আম আর লিচু, এই দুটো বেসিক্যালি গরমের ফল, প্রচুর পরিমাণে ট্রান্সমিশন হয় এই সময়। কারণ যখন মালদা বা মুর্শিদাবাদ ওইদিকে আমের বাগান প্রচুর, গাছে ধর পাকা আম পেকে আছে, তো বাদুড়গুলো আসছে বাইরে থেকে খাচ্ছে, এবং সেই আমগুলো যদি আমরা প্রসেস করে ঠিকঠাক না খাই বা আমরা যদি সেটাকে না বেছে খেয়ে নিই, তাহলে কিন্তু সেখান থেকে ট্রান্সমিশন হতে পারে, লিচু থেকে হতে পারে। সেই জন্য ফ্রুট সেশনে আমরা অবশ্যই দেখব, যখন আমরা যে কোনো ফল খাই না কেন, সেটা যেন ওয়েল ইনট্যাক্ট হয়, পরিষ্কার, কোথাও খাওয়া না হয়, কোথাও কোনো বাদুড়ে আঁচড়ানো না হয়, না, ইনট্যাক্ট হতে হবে এবং ভালো করে ওয়াশ করে খেতে হবে। তুই তো ফলকে আর অবশ্যই বয়েল করে খাবি না, তুই যদি আমকেও বয়েল করে খাস মানে তার কিছু টেস্ট নেই তাহলে, ঠিক আছে। বাট হ্যাঁ, ওখানে দেখতে হবে ইনট্যাক্ট আছে কি, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে দেখ, যে বেসিক্যালি কিভাবে ভাইরাসটা কোথায় থাকে না, বাদুড়ের স্যালাইভাতে থাকে, ইউরিনে থাকে, ফিসেসে থাকে, এবং পার্শিয়ালি ইটেন ফ্রুটসের মধ্যে থাকে। কোনো বাদুড় কোনো খাবার খেলো, সেখান থেকে তার স্যালাইভা থেকে ওই পার্শিয়ালি ফুটের মধ্যে চলে গেল, ফ্রুটসের মধ্যে, সেটাকে ধর কেউ ইনটেক করলো, তার মধ্যে ভাইরাসটা চলে গেল। ওকে, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মোড অফ ট্রান্সমিশন, মোস্ট ইম্পর্টেন্ট, কীভাবে ছড়াতে পারে। ফার্স্ট হচ্ছে যেটা আমাদের কমন, যেটা সেটা আজকের ডেটে আমি যদি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমরা যদি ওই খেজুরের রস উইদাউট বয়েল না করে খেয়ে নিই যদি, তাহলে সেখান থেকে ছড়াতে পারে। সেকেন্ড হচ্ছে কোনো অ্যানিম্যালের কন্ট্যাক্টে আসার পরও হতে পারে। যেমন ধর কিছু কিছু অ্যানিম্যাল আছে, যেমন ধর পিগ হয়ে গেল বা ধর হর্স হলো, এদের নিপা ভাইরাসের অ্যাফেক্টেড হয়েছে, বা ধর যে পিগ যারা এড করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হতে পারে, বা হর্স সেখান থেকে তাদের রেসপিরেটরি ট্রান্সমিশনের মাধ্যমেও হতে পারে। সেই জন্য বলছি যে ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকে, ধর কারো নিপা ভাইরাস আক্রান্ত হয়েছে, যেহেতু এটা রেসপিরেটরি ভাইরাস, তাহলে সাধারণ সিমটম কিন্তু রেসপিরেটরি সিমটমসই হবে, সাধারণত জ্বর হবে, হাঁচি কাশি হবে। এবার আমরা ভাবছি হয়তো ইনফ্লুয়েঞ্জা হয়েছে, হাঁচি কাশি হচ্ছে, কিন্তু যদি সেটা নিপা ভাইরাস রিলেটেড ইনফেকশন হয়ে থাকে, তাহলে কিন্তু ওই হাঁচি কাশির মাধ্যমে সামনের জনকে এফেক্ট করবে। যেটা আমাদের বারাসাতে নার্স, একটা মেল নার্স একটা ফিমেল নার্স, দুজনেরকে আপাতত পজিটিভ পাওয়া গেছে, সেটার জন্য আমাদের NIV, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে অলরেডি তাদের স্যাম্পেল পাঠানো হয়েছে, যেখানে টেস্ট করার জন্য যে কনফার্মেশন, ঠিক আছে।
তো কিভাবে ছড়ালো? তারা তো হসপিটাল নার্স। সো এখান থেকে দেখা যাচ্ছে যে একজনের হলে আরেকজনের কিন্তু রেসপিরেটরি ট্রান্সমিশনের মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে। সেই জন্য আমাদেরকে এটা প্রিভেন্ট করতে হবে, যে হাঁচি কাশি থেকে আমরা মাস্ক ইউজ করা, এই জিনিসগুলো। সেই জন্য হেলথ কেয়ার ওয়ার্কারদের কিন্তু অবশ্যই একটা রেড জোনে থাকে, কারণ যখনই আমরা হসপিটালে কাজ করছি সেখানে অনেক রকম পেশেন্ট আসছে, এবং শীতকালে ম্যাক্সিমাম পেশেন্টেরই হাঁচি কাশি হচ্ছে। তো আমরা তো জানি না যে কার কি হয়েছে। সেই জন্য এখন বলছে যে হসপিটালে যারা আমরা কাজ করছি সবাইকে বলা হচ্ছে যে মাস্ক পরে থাকতে বেসিক্যালি, কারণ নিপা ভাইরাসটা ইদানিং ট্রান্সমিশন হচ্ছে। ঠিক আছে, তার মানে এই নয় যেটা কোভিডের মতো ব্যাপার যে সবার হচ্ছে, খুব রেয়ারলি। আপাতত 2টো কেস পাওয়া গেছে, ঠিক আছে, এর আগেও 1-2 করে কেস পাওয়া গিয়েছিল। এই নয় যে ম্যাসিভলি ট্রান্সমিশন হয়। কোভিডের ক্ষেত্রে যেমন কি হয়েছিল যে একটা ওয়ার্ল্ড ওয়াইড ট্রান্সমিশন, ম্যাসিভ, এরকম ব্যাপার নেই। কিন্তু এটাকে যদি আমরা এখনই প্রিভেন্ট না করতে পারি তাহলে একটা সময় কিন্তু ভয়াবহ সিচুয়েশন আসলেও আসতে পারে। সেই জন্য আমাদের উচিত কি এখন থেকে এই জিনিসটাকে সম্বন্ধে প্রপার নলেজ গেইন করা, নলেজটাকে স্প্রেড করা, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে এবং এই জায়গাগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে, যাতে ইনফেকশনটা না হয়। তো এই হচ্ছে মোড অফ ট্রান্সমিশন নিপা ভাইরাসের। বডি ফ্লুইডসের কন্ট্যাক্টে আসলেও হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে কদিন হবে। সাপোজ কোনো সাধারণ মানুষ জিজ্ঞাসা করলো যে আমি খেজুরের রস খেয়েছি আজকে, তাহলে কি আমার কালকেই হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি শুরু হয়ে যাবে বা নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে যাবো আমি? এরকম ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে ইনকিউবেশন পিরিয়ড বলে আমরা একটা টার্মিনোলজি বলি, যেটার মানে হচ্ছে যে যখনই কোনো আমাদের জাম বা প্যাথোজেন বা মাইক্রোবস যখনই বডিতে ঢোকে, সেই বডিতে তারা ঢোকার পরে তারা নিজেদেরকে একটা লোকেশন খুঁজে বের করে প্রথমে, যে সেই জায়গাতে গিয়ে তারা অ্যাটাচ হবে। সেই লোকেশনে যাওয়ার পর তারা মাল্টিপ্লাই করে, তারা রেপ্লিকেট করে, তারা বাইনারি ফিশন করতে পারে, তারা নর্মাল বাডিং করতে পারে, যাই হোক না কেন। মাল্টিপ্লাই করার পরে একটা সাফিসিয়েন্ট লোড তৈরি হয় তাদের অ্যামাউন্ট, তারপরে আমাদের একটা ম্যানিফেস্টেশন বা আমাদের সিমটম আসে। এই পুরো পিরিয়ডটাকে আমরা বলছি ইনকিউবেশন পিরিয়ড। যে একটা প্যাথোজেন বডিতে ঢুকলো, ঢোকার পরে সে জায়গা চুজ করলো, সেখানে অ্যাটাচড হলো, মাল্টিপ্লাই করলো, করার পরে সিমটম দেবে। এই সময়টাকে আমরা বলছি ইনকিউবেশন পিরিয়ড। এবং নিপার ভাইরাসের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড বলছে 5 থেকে 14 দিন। সুতরাং কারো বডিতে যদি নিপা ভাইরাস ঢোকে তাহলে সে 5 থেকে 14 দিনের মধ্যে তার সিমটম অ্যাপিয়ার্স হবে। এখানেও বড় কোশ্চেন, যে সিমটমস অ্যাপিয়ার হওয়া মানে নিপা ভাইরাস আমি বুঝবো কি করে? কারণ সর্দি, কাশি, জ্বর তো এখন কমন। সেই জন্য বলছে এখানে একটা আমরা বলছি, সাধারণত সর্দি কাশি হলে একটা টেন্ডেন্সি আমাদের সবার আছে যে আমরা দোকান থেকে তোলা ওষুধ খাই, ঠিক আছে, বা ওয়েট করি, কাশির সিরাপ খাচ্ছি। তো এই সিচুয়েশনটাকে কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যদি দেখি যে 2-3 দিন 4 দিন হয়ে গেল কমছে না, ইমিডিয়েটলি কিন্তু আমাদের নিয়ারেস্ট স্বাস্থ্যকেন্দ্র বা গভর্নমেন্ট হসপিটালে যোগাযোগ করতে হবে, যাতে ফার্দার প্রসেস বা টেস্ট কিছু পারফর্ম করা যায়। প্রথমে ইনিশিয়াল টেস্ট করা হবে, তারপরে না হলে সেখান থেকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। কিন্তু যদি ট্রিটমেন্টের মধ্যে না থাকে তাহলে কিন্তু মর্টালিটি রেট বেড়ে যাবে। কিন্তু ইনিশিয়াল ট্রিটমেন্ট যদি শুরু হয় বা ইনিশিয়াল যদি আমরা সেটাকে ডিটেক্ট করতে পারি, তাহলে হয়তো আমাদের ক্ষেত্রে অনেক সময় আমরা সেখান থেকে অতটা সিভিয়ার কন্ডিশনে নাও নিয়ে যেতে পারি। তো এই হচ্ছে বেসিক্যালি এদের ইনকিউবেশন পিরিয়ড। এবার বলছে যে দেখ এদের প্যাথোজেনেসিটি কি আছে, এরা বেসিক্যালি কিভাবে আমাদের বডিতে ঢুকে ইনফেকশন করে। এরা সাধারণত বডিতে ঢুকছে, ধর অনেকভাবে ঢুকতে পারে। রেসপিরেটরি রুট হতে পারে, তুই খাবার ওই যে খেজুরের রস খাচ্ছিস ধর, তাহলে তোর মুখ মাউথ দিয়েও ঢুকতে পারে। সুতরাং অরোফ্যারেঞ্জিয়াল রুট হতে পারে, রেসপিরেটরি মিউকোসা, যাই হোক না কেন, বডিতে ঢুকলো। ঢোকার পরে এরা কি করে, বেসিক্যালি রেসপিরেটরি এপিথেলিয়াল সেলগুলো গিয়ে সেখানে রেপ্লিকেট করে। রেপ্লিকেট করার পরে তারা ব্লাডে চলে আসে এবং ব্লাডের মাধ্যমে সিস্টেমে চলে যায়, সিস্টেমে, যেটাকে আমরা বলছি ভাইরেমিয়া। তোকে বলেছিলাম যে কোনো কিছুর সঙ্গে মিয়া যোগ করা মানে হচ্ছে ব্লাডে ইনফেকশন। তো ভাইরেমিয়া মানে কি, যখনই নিপা ভাইরাসটা বডিতে ঢুকলো তারা সেখান থেকে ব্লাডে যাবে এবং ব্লাডের মাধ্যমে বডির অন্য সিস্টেমে ইনভলভ হলো। আর সিস্টেম মানে কি, ব্লাডকে আমরা বলছি ম্যাস ট্রান্সপোর্টার। হোয়াট ডু ইউ মিন বাই ম্যাস ট্রান্সপোর্টার? মানে ইন্টার কানেকশন আছে সবার সঙ্গে। তার মানে আমাদের প্রত্যেকটা বডি মিলিয়ন্স ট্রিলিয়ন্স অফ সেলস নিড অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্ট অ্যান্ড দে অলসো রিমুভ দ্য ওয়েস্ট মেটেরিয়াল। হাউ দে বেসিক্যালি ডু ইট? উইথ দ্য হেল্প অফ ভেসেলস অ্যান্ড ব্লাড। বেসিক্যালি সেখান থেকে অক্সিজেন টেক আপ করছে এবং ওয়েস্ট প্রোডাক্টগুলো দিয়ে যাচ্ছে, সেখান থেকে আবার ফার্দার অন্যান্য সিস্টেমে গিয়ে সেগুলো বাইরে আউট হচ্ছে। সুতরাং ভাইরেমিয়া মানে হচ্ছে কি, যে ব্লাডের মধ্যে ভাইরাসগুলো আসবে এবং সেখান থেকে সারা সিস্টেমে স্প্রেড হবে। এবং এদের ক্ষেত্রে মেনলি যেটা করে এরা, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইনভলভ করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে আমরা সবাই জানি
যে বেসিক্যালি ব্রেন আছে আর স্পাইনাল কর্ড আছে, এবং ব্রেন আর স্পাইনাল কর্ডের যে কাভারিং সেটাকে মেনিনজেস বলে, এবং মেনিনজেসে যদি ইনফ্লামেশন হয় সেটাকে মেনিনজাইটিস বলে। ঠিক আছে, সুতরাং এরা কি করে, মেনিনজাইটিস করে। কেন মর্টালিটি রেটটা বেশি? কারণ এরা কি করে, ব্রেনকে বা স্পাইনাল কর্ডকে অ্যাফেক্ট করে এবং এনকেফালাইটিস করে। ঠিক আছে, তো এই জন্য এটাকে বেশি আমরা ক্ষতিকর বলছি। এটা ছাড়াও কিন্তু আমাদের অন্য নার্ভ সেলকে ড্যামেজ করতে পারে, ঠিক আছে, রেসপিরেটরি ফেলিওর করতে পারে, ঠিক আছে, লিভার লাংস ইনভলভ হতে পারে। বাট মেন যদি আমরা প্যাথোজেনেসিটি দেখি নিপা ভাইরাসের, সেটা হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এরা ইনভলভ করে। দ্যাটস ওয়াই বেসিক্যালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভ হওয়ার জন্যই এদের এত মর্টালিটি রেট বেশি বা এতটা ফ্যাটাল কজ করে। তা না হলে তো কোনো কারণ ছিল না। যে অনেক তো ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কোভিড ভাইরাসও এতটা ফ্যাটাল নয়, সিম্পল। ঠিক আছে, কিন্তু নিপা ভাইরাস অনেক বেশি ফ্যাটাল, কারণ হচ্ছে এরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে টার্গেট করে এবং সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ ভাইরাস, এনভেলপ ভাইরাস। সুতরাং এদেরকে কিল করা বা এদেরকে মানে ডিস্ট্রয় করা কিন্তু অনেকটা চাপের। আর সবচেয়ে বড় কথা, এদের ক্ষেত্রে কোনো মানে ভাইরাল থেরাপি আপাতত অ্যাভেলেবেল নেই, কোনো ভ্যাকসিন নেই। ঠিক আছে, ওকে। এরপরে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কী কী ফিচার্স একটা সাধারণ মানুষ, অ্যাজ একটা নর্মাল হিউম্যান বিং উইদাউট মেডিকেল পার্সন যদি হয়, তার ক্ষেত্রে কয়েকটা জিনিস জেনে রাখা দরকার যে কী কী সিমটম হতে পারে। তো বেসিক্যালি যেহেতু রেসপিরেটরি রুট মেন রুট, সুতরাং নর্মাল সিমটম কী হবে, যে জ্বর থাকবে, কাশি হবে, গলা ব্যথা হতে পারে, শোর থ্রোট হতে পারে। এবং দেখা যাচ্ছে যে এইগুলোর সঙ্গে সঙ্গে যদি অ্যাডভান্সমেন্ট অফ ডিজিজ আছে, যেমন ধর নর্মাল জ্বর, সর্দি, ঠিক আছে, হাঁচি কাশি বা গলায় ব্যথা, সোর থ্রোট, এগুলো তো আমাদের কমনলি হতে পারে। কিন্তু একটা পেশেন্ট যদি দেখে যে এরকম 2-3 দিন হওয়ার পর তার খিদে কমে যাচ্ছে, বমি হচ্ছে, বমি বমি ভাব পাচ্ছে, খেতে পাচ্ছে না, তখন কিন্তু মানে হাঁপিয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন বুঝতে হবে যে তাহলে কিন্তু আমাদের কিছু টেস্ট পারফর্ম করতে হবে। এবং এটার পরে যদি বলি আমরা যে ফাইনাল কি করে, সেটা হচ্ছে এরা বেসিক্যালি এনকেফালাইটিস করে এবং অ্যাকিউট রেসপিরেটরি রিলেটেড আমাদের ডিস্ট্রেস সিনড্রোম বলে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বলা হয়, যেখানে কিন্তু আমাদের লাংসটাকে কিন্তু এরা পুরোপুরি মানে অলমোস্ট আমরা বলতে পারি যে অ্যাফেক্ট করে ফেলে, যার ফলে একটা পালমোনারি ইডিমা হয়, ফুলে যায় এবং প্রচুর পরিমাণে অক্সিজেনের শর্টেজ হয়। ঠিক আছে, যেটাকে আমরা বলছি রেসপিরেটরি ডিস্ট্রেস হওয়া। এটার সঙ্গে যেটা করে সেটা মেনলি যেটা বললাম যে মর্টালিটি রেট বেশি বলে এরা এনকেফালাইটিস করে। এনকেফালাইটিস মানে বেসিক্যালি আমরা সিম্পল বলতে পারি যে আমাদের যে ব্রেন আছে বা আমাদের যে স্পাইনাল কর্ড আছে, সেখানে আমরা বলতে পারি যে ব্রেন প্যারেনকাইমাতে বেসিক্যালি ইনফ্লামেশন হওয়া। এবং সেখান থেকে হলে বেসিক্যালি কী হয়, জ্বর হবে, ভুলভাল বকবে, কাঁপুনি হবে প্রচুর পরিমাণে, এবং যেটা হয় বেসিক্যালি যে পেশেন্টের একটা সিভিয়ার হেডেক থাকবে, মানে অসহ্য মাথা ব্যথা। ঠিক আছে, সিভিয়ার হেডেক, সব কিছু ভুলে যাবে, মেমোরি লস টাইপের, ঘাড়গুলো শক্ত হয়ে যাওয়া, যেটা কমন মেনিনজাইটিসের সিমটমস হয় আর কি, যে স্টিপ নেক হয়ে যাওয়া, ঠিক আছে, ভুলভাল বকা, সব ভুলে যাওয়া, ঠিক আছে, প্রচুর খিঁচুনি দেওয়া। তো এইগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের সিমটম নিপা ভাইরাসের। এবং যখন এই সিমটমগুলো ডেভেলপ হয় তখন কিন্তু পেশেন্টকে ফেরানো একটু চাপের হয়ে যায়। ঠিক আছে, আদারওয়াইজ যদি ইনিশিয়াল স্টেজ থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি সেগুলোকে মানে ফাইন্ড আউট করতে পারবো বা সেখান থেকে আমরা ফার্দার প্রসেসে যেতে পারবো। এবার অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল বা অ্যাজ এ ল্যাব টেকনোলজিস্ট আমাদের ক্ষেত্রে ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে হাউ ডু উই ডায়াগনোজ ইন ল্যাবরেটরি। সিম্পল ল্যাবরেটরি ডায়াগনোসিস বলতে অবভিয়াসলি স্পেসিমেন আমাদের পেশেন্টের যদি নিউরোলজিক্যাল বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্ট হয় তাহলে সিএসএফ হবে, যদি রেসপিরেটরি সিস্টেম এফেক্টেড হয় তাহলে থ্রোট সোয়াব, ন্যাসাল সোয়াব, এগুলো হতে পারে, ইউরিন হতে পারে, ব্লাড নিতে পারি আমরা মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেকশনের জন্য। এগুলো হচ্ছে বেসিক স্পেসিমেন। এবং বেসিক্যালি আমরা জানি যে ভাইরাসের ল্যাব ডায়াগনোসিস মানে দুটো জিনিস আছে ম্যাক্সিমাম। একটা হচ্ছে কি সেরোলজি, যেখানে স্পেসিফিক অ্যান্টিজেন বা হচ্ছে অ্যান্টিবডি এগেনস্ট দ্যাট পার্টিকুলার ভাইরাল অ্যান্টিজেন আমরা ডিটেক্ট করি এলাইজার মাধ্যমে। সেখানে আমরা স্যাম্পেল পেশেন্টের ক্লড ভাইরাল নিলাম, সেখান থেকে সেরাম সেপারেট করলাম, সেখান থেকে আমরা অ্যান্টিজেন বা অ্যান্টিবডিকে ডিটেক্ট করলাম। আর সব থেকে অ্যাডভান্স বা আমরা আরও যদি তাড়াতাড়ি করতে চাই সেটা হচ্ছে ভাইরাল আরএনএ ডিটেক্ট করা বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেন রিয়াকশন, আরটিপিসিআর। এটা অ্যাডভান্স সব থেকে রিলায়েবল, সব থেকে স্পেসিফিক টেস্ট, কিন্তু ওই যে কস্টির জন্য আমরা এটাকে একটু অনেক সময় মানে অ্যাভয়েড করি। তো এই দুটোই বেসিক্যালি সমস্ত ভাইরাসের ল্যাব ডায়াগনোসিস বলতে আমরা সাধারণত এই দুটো জিনিসকেই ফোকাস করি। ইদার ইউ ডিটেক্ট দ্য অ্যান্টিজেন অর অ্যান্টিবডি বাই ইউজিং দ্য এলাইজা অর সিএলআই, or you can also detect the molecular or genetic material like DNA or RNA by using the PCR. But molecular method are too costly
ইট রিকোয়ার্স স্পেসিফিক অর ইট রিকোয়ার্স বেসিক্যালি প্রপার ইনস্ট্রুমেন্ট, প্রপার অ্যাকোমোডেশন, প্রপার পার্সোনেল। সেই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করি অনেক সময়। যদি আমরা কম খরচে অ্যান্টিজেন অ্যান্টিবডি করে হয়ে যায়, তাহলে ডাজন্ট বেসিক্যালি রিকোয়ার্ড ফর ফার্দার স্পেসিফিক টেস্ট। আর ইমাজিন টেকনিক করতে পারে। অনেক সময় কি হয় যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন এফেক্ট হবে, ওই যে ব্রেনের মেনিনজেসে ইনফ্লামেশন হবে, সেটাকে এমআরআই বা সিটি করে দেখা যেতে পারে যে ওখানে কোনো হোয়াইট প্যাচেস এসছে কিনা। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি মানে ল্যাব ডায়াগনোসিস বলতে পারি। কিন্তু সব থেকে বড় কথা যেটা, আমাদেরকে কিভাবে কন্ট্রোল করতে পারি, প্রিভেনশন আমরা কিভাবে করব, আমরা সব জানলাম। বাট প্রিভেনশন করতে গেলে আমাদেরকে বেসিক্যালি যেটা করতে হয়, ফার্স্ট অফ অল একটা কমিউনিটি লেভেলে আমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, যেটা আমরা চাইছি বা আমি চাইছি বা সবাই চাই আমরা, যে এই সম্বন্ধে মানুষ জানুক, সাধারণ মানুষ নিজের ল্যাঙ্গুয়েজে জানুক এবং নিজেরা দূরে থাকুক। যে নিপা ভাইরাস হচ্ছে একটা ভাইরাস বা একটা আরএনএ ভাইরাস, যেটা খুব ডেডলি, সেটা মানুষকে মেরে দিতে পারে ইভেন যদি ঠিকঠাক টাইমে ডিটেক্ট না হয়, এবং খুব কমনলি এটা ছড়াতে পারে আমরা আমাদের সাধারণ নেগলিজেন্সির জন্য, যে আমরা পাখি বা বাদুড়ে খাওয়া ফল খেয়ে নিলাম, নর্মাল খেজুরের রসগুলোকে আমরা না বয়েল করে খাচ্ছি, যার ফলে এই ভাইরাসটা বডিতে ঢুকবে। ঢোকার পরে কি করবে, বেসিক্যালি তারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন আর স্পাইনাল কর্ডকে অ্যাফেক্ট করবে, সেখান থেকে এনকেফালাইটিস বা মেনিনজাইটিস করতে পারে। সাধারণত ফিভার হবে পেশেন্টের, ফিভার, কাশি, ঠিক আছে, সেই সঙ্গে তোর নর্মাল কিছু কিছু সিমটম, যেমন টু মাচ হেডেক, ভমিটিং, নজিয়া, স্টিফ নেক, ঠিক আছে, এই প্রবলেমগুলো আসলে বুঝতে হবে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্ট হয়েছে। এবং সেখানে ল্যাব ডায়াগনোসিস বলতে বেসিক্যালি পেশেন্টের ব্লাড স্যাম্পেল নিয়ে আমরা সেরোলজি বা পিসিআর করতে পারি, বা সোয়াবও নিতে পারি, সিএসএফ নিতে পারি, এগুলো গেল। এবার হচ্ছে যে প্রিভেন্ট কী করে করবে, তাহলে ফার্স্ট হচ্ছে কমিউনিটি লেভেলে আমাদেরকে পেশেন্টকে বলতে হবে যে এখন যা পরিস্থিতি, কখনোই কোনো খেজুরের রস কাঁচা খাবেন না, অবশ্যই যদি খেতে হয় বয়েল করে খান বা অ্যাভয়েড করুন। সেকেন্ড বলতে হবে, সবসময় যখন ফল খাবেন দেখবেন যেন ফলটা প্রপার ইনট্যাক্ট থাকে, কোনো ধরনের আঁচড়ানো বা কামড়ানোর দাগ থাকলে সেই ফলটাকে ফেলে দিন পুরোটা, খাবার কোনো প্রয়োজন নেই বাদ দিয়েও। একটা ফলকে, একটা আপেলকে, একটা পেয়ারাকে, একটা লিচুকে যদি আমরা ফেলে দিই, আমাদের এত কিছু ক্ষতি হবে না। সুতরাং যদি দেখেন যে ফলটার মধ্যে কোথাও কিছু দাগ আছে, কাটা দাগ আছে, আঁচড়ানোর দাগ আছে, ফেলে দিন পুরোপুরি ফলটাকে। আর থার্ড যেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে যে সকল জায়গাগুলোতে দেখছেন যে বাদুড়ের বেশি আনাগোনা, সেই জায়গাগুলোকে আমরা চেষ্টা করতে হবে যে তাদেরকে যদি কিছু প্রসেস ফলো করে তাদেরকে মানে ওই জায়গাতে তাদের আগমনটাকে বন্ধ করা যায়। সেটা লিটারেলি খুব একটা পসিবল কারণ নয়, বাট আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস। সেকেন্ড হচ্ছে, অ্যাজ এ যদি হেলথ কেয়ার প্রফেশনাল আমাদের কি করতে হবে, প্রপার পিপিই পরে কাজ করতে হবে। কারণ আমরা জানি না যে একটা কাশি বা হাঁচি বেসিক নর্মালও হতে পারে, আবার নিপা ভাইরাসকে তারা ট্রান্সমিটও করতে পারে, ঠিক আছে। হেলথ কেয়ার প্রফেশনালরা এফেক্ট হওয়ার কারণ হচ্ছে এটাই। সেই জন্য আমাদেরকে হেলথ কেয়ার সেটিংয়ে কী করতে হবে, যে প্রপারলি ইনফেকশন কন্ট্রোল যে গাইডলাইন্সগুলো আছে প্রপার মেনটেন করে চলতে হবে, গ্লাভস, মাস্ক, প্রপার অ্যাপ্রন, ঠিক আছে, প্রপার হেড ক্যাপ, সমস্ত কিছু। এবং যদি মনে হয় যে সিমটমগুলো ম্যাচ করছে, তাদেরকে পুরোপুরি পেশেন্টটাকে আইসোলেট করে দেওয়া, ঠিক আছে। কারণ এখন থেকে কিন্তু আমাদের এই জিনিসগুলোকে একটু মেনটেন করতে হবে, যাতে এটা পরবর্তীকালে কোনো ফ্যাটাল বা স্প্রেডটা যাতে কোভিডের মতো না হয়ে যায়। আর লাস্ট যেটা হচ্ছে যে আমাদের মানে অ্যানিম্যাল কন্ট্রোল, বা আমরা কি করতে পারি যে যে সকল জায়গাতে মানে রেস্ট্রিক্ট মুভমেন্ট অফ ইনফেক্টেড অ্যানিম্যাল, ঠিক আছে, এই অ্যানিম্যাল কন্ট্রোলটা বেসিক্যালি আমাদের হাতে নেই। অনেক সময় কি হয় যে হাই রিস্ক এরিয়াগুলো যেখানে আছে সেখান থেকে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করা হয়, যাতে ধর সার্ভে করা হয় যে কোন কোন জায়গায় বাদুড়ের আনাগোনা বেশি, সেই জায়গাগুলোকে একটু রেস্ট্রিক্টেড জোন করে দেওয়া হয়, এরকম করা হয় অনেক সময়। এটা খুব একটা পসিবল না। তো এই হচ্ছে আমাদের আলটিমেটলি জিনিস মনে রাখতে হবে। তার আগে যদি আমরা একটু হিস্ট্রি দেখি, যে ফার্স্টও বললাম মালয়েশিয়ার নিপা ভিলেজে এসেছিল বলে নিপা ভাইরাস 2001-এ প্রথম হচ্ছে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে আউটব্রেক হয় একটা নিপা ভাইরাসে। সেকেন্ড আবার 2007, সেখানেও ওয়েস্ট বেঙ্গল। কেন আমি এটাকে বা আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি, কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা কিন্তু প্রপার জোন, এবং এর আগেও হয়েছে অনেক, 2001, 2007, 2018-তে বেসিক্যালি দেখা যাচ্ছে যে কেরলের দিকে কয়েকটা জায়গাতে নিপা ভাইরাসের আউটব্রেক হয়েছে। 2018, 2019, 2023, ঠিক আছে, 2024, এগুলো সব হচ্ছে সিচুয়েশন অনুযায়ী কেরলার দিকে বেশি হয়েছে। কিন্তু 2026-এ বেসিক্যালি কি হচ্ছে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইভেন বারাসাতে আমাদের দুটো নার্স, একটা মেল নার্স, একটা ফিমেল নার্স বেসিক্যালি অ্যাফেক্টেড হয়েছে, এবং তাদের স্যাম্পেলটা যেটা বললাম এনআইভি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে অলরেডি পুনেতে ট্রান্সফার করা হয়েছে। এবং এখান থেকে কিছু কিন্তু আমাদের এবার ক্রাইটেরিয়া আসবে, যদি ফার্দার আরও কেস পাওয়া যায়, যে কীভাবে আমরা এখান থেকে প্রিভেন্ট করতে পারি বা নিজেদেরকে সেফ রাখতে পারি, সাধারণ মানুষকে আমরা অ্যাওয়ারনেস করতে পারি,
এবং বেসিক্যালি আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে যে কোনো ডিজিজের আউটব্রেককে আমরা প্রিভেন্ট করতে পারবো। তো এই জায়গাটা আমাদেরকে প্রপারলি মেনটেন করতে হবে এবং স্প্রেড করতে হবে এই নলেজটা, আর কিছুই নয়। আশা করি ভিডিওটা মানে ক্লাসটা ঠিকঠাক আছে আর কি। এবং এটা তোদের কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গাতে এটাকে শেয়ার করবি, ঠিক আছে, নলেজটাকে বাড়ির মানুষজনদের বা তোদের কন্ট্যাক্টে যারা আছে, ঠিক আছে, যাতে কি হবে যে সবাই জানতে পারলে। এখন কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে জানিস তো ট্রেন্ডিং একটা ব্যাপার আছে, যে সবাই দেখবি খেজুরের রস খাচ্ছে আর ছবি তুলে ফেসবুক হোয়াটসঅ্যাপে দিচ্ছে, তো নিজেদেরকে ট্রেন্ডি করার চেষ্টা করছে। সুতরাং ট্রেন্ডি করতে গিয়ে যদি প্রপার নিপা ভাইরাসটাও ট্রেন্ডের মধ্যে চলে আসে তাহলে কিন্তু বাঁচানো মুশকিল। এবং শুধু একজন তো অ্যাফেক্ট হবে না, এটা তো চেন সিস্টেম। যদি কেউ একজন অ্যাফেক্ট হয় তাহলে তার বাড়ির লোক আগে অ্যাফেক্ট হবে। সে হসপিটালে গেলে হসপিটালে হেলথ কেয়ার ওয়ার্কাররা যদি তাকে ঠিকঠাকভাবে ট্রিট না করে তারা অ্যাফেক্টেড হবে। হেলথ কেয়ার ওয়ার্কাররা হলে তাদের বাড়ির লোক অ্যাফেক্টেড হবে। কিভাবে ছড়ায়? এইভাবেই তো ছড়ায়। এটাকে তো আমরা বলছি যে ডিজিজের চেন সিস্টেম। একজন দুজন সেখান থেকে পুরোপুরি একটা পুরো এলাকা একটা পার্টিকুলার পপুলেশনের মধ্যে ছড়িয়ে পড়ে। তো সেটাকে কিন্তু আমাদেরকে প্রিভেন্ট করতে হবে বাই শেয়ারিং দ্য প্রপার প্রিভেন্টিভ মেথড। এটাই হচ্ছে ব্যাপার। বল, কোনো কোশ্চেন?